ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি আঞ্চলিক রাজনীতির খেলায় নামলেন? নরেন্দ্র মোদীর সাথে মিয়ানমারের নবনির্বাচিত রাষ্ট্রপতি জেনারেল মিন অং লাইংয়ের ১লা জুনের যে বৈঠক সেটি কি কেবল কূটনীতি নাকি দক্ষিণ এশিয়ার রাজনীতি বদলে দেবার শুরু? রাজনীতির এই নতুন সমীকরণে কি চাপে পড়ছে আমেরিকা এবং বাংলাদেশ? আজকে এই বিষয়টি নিয়েই আলোচনা করব। এর সাথে রয়েছে বাংলাদেশের ভিআইপি অতিথি ডোনাল্ড ট্রাম্প নামের মহিষটির আপডেট। শেষ পর্যন্ত সাথে থাকবেন। আসসালামু আলাইকুম এবং আদাব। এই জুন মাসের প্রথম সপ্তাহে আসলে ভারত এবং আফ্রিকার কয়েকটি দেশের একটি বৈঠক হবার কথা ছিল, কিন্তু আফ্রিকার বেশ কয়েকটি দেশে ইবোলা ভাইরাস ছড়িয়ে পড়ায় সেই বৈঠকটি স্থগিত করা হয়েছে এবং সেই বৈঠকটিতে আসলে মিয়ানমারেরও যোগ দেবার কথা ছিল। তো সেই জায়গায় সেই বৈঠকটি স্থগিত হবার ফলে মিয়ানমারের প্রেসিডেন্ট জেনারেল মিন অং তিনি আগামীকাল ৩০শে মে ভারতে আসবেন, ৪ দিনের সফরে আসবেন এবং ১লা জুন তার সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক হবে। এই মিয়ানমারের রাষ্ট্রপতির আসন্ন ভারত সফর নিয়ে ইতিমধ্যেই ব্যাপক আলোচনা শুরু হয়েছে এবং বর্তমান পার্সপেক্টিভে জিওপলিটিক্যাল সিচুয়েশনে এই সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ যে আরআইসির কথা কয়েকদিন ধরে বলছি, রাশিয়া, ইন্ডিয়া এবং চায়না, সেই আরআইসির সাথে এই ত্রয়ীর সাথে এখন দেখা যাচ্ছে যে মিয়ানমারও যুক্ত হয়েছে। এবং মিয়ানমার কেন এত ইম্পর্টেন্ট, কেন মিয়ানমারের দিকে আমেরিকারও কুনজর পড়েছে এবং বাংলাদেশকে ব্যবহার করে কেন সে মিয়ানমারে ঢুকতে চেয়েছিল, এর অন্যতম কারণ হলো রেয়ার আর্থ মিনারেলস। এই রেয়ার আর্থ মিনারেলস হলো এটা ১৭টা ধাতব পদার্থের একটা গ্রুপ এবং এইটাকে বলা হয় যে বর্তমান আধুনিক বিশ্বের নতুন তেল। আপনি প্রযুক্তি বলেন, সামরিক অস্ত্র বলেন, সবকিছুর তৈরিতে কিন্তু এটা লাগছে। এই যে ড্রোন, রাডার, যুদ্ধ বিমান, সাবমেরিন, সবকিছু তৈরিতে, ইভেন এই যে বৈদ্যুতিক গাড়ি, চিপস, কম্পিউটার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সবকিছুর জন্য এই রেয়ার আর্থ মিনারেলসটা দরকার। এই রেয়ার আর্থ মিনারেলস, যেটাকে বাংলায় বলে বিরল খনিজ, এই বিরল প্রকৃতির খনিজটা আসলে অতটা বিরল নয়। এটা অনেক দেশে আছে, কিন্তু এটা ঘনত্ব কম থাকে, সুতরাং এটা উত্তোলন করাটা খুব ব্যয়বহুল এবং যেহেতু ঘনত্ব কম, এটা উত্তোলনের পরে প্রসেস করতে হয়, পরিশোধিত করতে হয় এবং যেটা আরো ব্যয়বহুল। সো এই প্রসেসিং এর অ্যাবিলিটিটা সব দেশের নাই এবং এই রেয়ার আর্থ মিনারেলসের এটা মোটামুটি বলা যায় যে সারা পৃথিবীতে যে সাপ্লাই চেইন সেটা চীনের দখলে। যে কারণে ভয়টা যে চীন যদি কখনো এই মিনারেলস এক্সপোর্ট করতে বাধা দেয়, তাহলে বিশ্বের প্রযুক্তি এবং অন্যান্য বিষয়গুলো যেগুলো এই রেয়ার আর্থ মিনারেল দিয়ে তৈরি হয় সেগুলো হুমকির মুখে পড়ে যাবে। এই জন্য ভারত, ইউরোপ, আমেরিকা সবাই কিন্তু উদ্বিগ্ন এবং সবাই নতুন নতুন সোর্স খুঁজতেছে যে কোথায় রেয়ার আর্থ মিনারেলসের নতুন খনিজ পাওয়া যায়। তো যেটা বললাম যে চায়না অনেক এগিয়ে আছে এবং চায়নার যে রেয়ার আর্থ মিনারেলস তার প্রায় 50% আসে এই মিয়ানমার থেকে। চায়নার সীমান্তবর্তী দুটো স্টেট আছে, কাচিন স্টেট এবং শান স্টেট। সেখানে কাচিনের সবচেয়ে বড় রেয়ার আর্থ মিনারেলের খনি আছে। সেখান থেকে তারা র ম্যাটেরিয়ালটা ট্রান্সপোর্ট করে চীনে নিয়ে যায় এবং সেখানে প্রসেস করা হয়। চীনা কোম্পানি এবং এই যে মিয়ানমারের সীমান্ত এলাকায় যেসব বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী আছে তাদেরও কিন্তু চীন কাজে লাগায় এই ট্রান্সপোর্ট করার জন্য, মানে মিনারেল গুলো খনিজ থেকে উত্তোলনের পরে ট্রান্সপোর্টের ব্যাপারে এরা হেল্প করে। তারপর চায়নায় যাওয়ার পরে চায়নাটাকে প্রসেস করে পৃথিবীর বিভিন্ন দেশে এক্সপোর্ট করে। ইভেন এই যে টেসলা গাড়ি ইলন মাস্কের, সেটাও কিন্তু তৈরি হয় চায়নায়। তো সেই জায়গা থেকে
চায়না এই মিয়ানমারের সাথে একটা খুব ভালো সম্পর্ক রাখছে, ভারতও একটা ভালো সম্পর্ক রাখতেছে, রাশিয়াও একটা ভালো সম্পর্ক রাখছে, এবং এই চারটা দেশ যখন এক হয়ে যাচ্ছে, এবং আপনি যদি এই পশ্চিমবঙ্গের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনটি দেখেন, মমতার পরাজয়ের মধ্য দিয়ে এটি বিজেপির দখলে গেছে, এবং তার ফলে বাংলাদেশের সাথে ভারতের যে সীমান্ত, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম, ওই বেল্টটা পুরোটাই তো এখন বিভিন্ন রাজ্যে বিজেপির দখলে। সুতরাং বিজেপির দখলে হওয়াতে যেটা হয়েছে যে মমতাকে আমি নিজেও বলেছি ডিপ স্টেটের এজেন্ট বলা হয়। তো এর ফলে সীমান্ত বরাবর আমেরিকার যে অ্যাক্সেসটা ছিল, বা আমেরিকার দোসর যারা আছে বাংলাদেশে, তাদের যে পশ্চিমবঙ্গ দিয়ে যে অ্যাক্সেসটা ছিল সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। সুতরাং এখন এই অঞ্চলে আমেরিকার বাংলাদেশ ছাড়া আর কোনো মিত্র নেই। কারণ শুধুমাত্র বাংলাদেশকে নিয়ে আমেরিকা আসলে কতদূর যেতে পারবে, এবং এই বাকি চারটি দেশ যদি এক হয়ে যায়, জিওপলিটিক্যাল রাজনীতির যে নতুন সমীকরণটা হবে, সেটা বাংলাদেশ এবং আমেরিকার উপরে কতটা চাপ সৃষ্টি করবে। এ কারণেই বিশ্ব কিন্তু তাকিয়ে আছে 1 তারিখে মোদি এবং জেনারেল মিন অং লাইংয়ের মধ্যকার বৈঠকটার দিকে, এবং ধারণা করা হয় যে এই বৈঠকে এই সম্পর্কগুলো নিয়ে আলোচনা হবে, রিসোর্স নিয়ে আলোচনা হবে, রিসোর্স শেয়ারিং নিয়ে আলোচনা হবে, এবং এর মধ্য দিয়ে একটি বার্তা বিশ্ব পাবে। এবং আমেরিকা কদিন আগে চীনে গেছে, চীন কিন্তু $1 ট্রিলিয়ন ইনভেস্ট করতে রাজি হয়েছে আমেরিকায়, কিন্তু এই সামরিক এবং কূটনৈতিক বিষয়ে তেমন কোনো শেয়ারিং এ যায়নি। ভারতেও মার্কো রুবি চলে গেলেন, সেখানেও কিন্তু একটা বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার রয়েই গেছে, যে ভারতে আমেরিকা ইনভেস্ট করবে, ভারত আমেরিকান ইকুইপমেন্টস কিনবে, সমরাস্ত্র কিনবে, সব ঠিক আছে, কিন্তু যখনই এই সামরিক এবং কূটনৈতিক কৌশলের বিষয়গুলো আসে, তখন কিন্তু সেখানে খুব স্পষ্ট কোনো সুসংবাদ আমরা আমেরিকার পক্ষে পেতে দিই না। সুতরাং 1 জুন যে মিটিংটা হবে, এবং আমেরিকার সাথে দাসত্ব করতে গিয়ে বাংলাদেশও কিন্তু বেশ চাপের মুখে পড়েছে। বিগত সরকার, শেখ হাসিনার সরকার যেমন পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করতেন, সব দেশের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, এবং তার সরকারের সময়ও কিন্তু আমেরিকা বাংলাদেশে প্রচুর ব্যবসা করেছে, কিন্তু কোনো দেশের কাছে তিনি দাসত্বের বা গোলামির চুক্তি সই করেননি, যেটা বাংলাদেশ আমেরিকার কাছে করেছে। এখন আমেরিকার দাস হয়ে বাংলাদেশ এই পরিবর্তিত জিওপলিটিক্যাল সিচুয়েশনে কোথায় থাকবে, এটা আসলে দেখতে হবে। এবার আমাদের ভিআইপি মহিষ ডোনাল্ড ট্রাম্পের আপডেট। ডোনাল্ড ট্রাম্পকে জাতীয় চিড়িয়াখানা আনা হয়েছে, এবং যার ফলে মিরপুরের এই চিড়িয়াখানায় প্রচুর দর্শনার্থী আসতেছে। যেটা সমস্যা হয়েছে যে মহিষরা সাধারণত পানির ভেতরে থাকতে পছন্দ করে, কিন্তু সেখানে সেরকম জলাশয় নেই, তাকে পানির ভেতরে রাখা যাচ্ছে না। 2 ঘন্টা পর পর তার গায়ে পানি ঢেলে দিচ্ছে হামিদ নামের একজন চিড়িয়াখানার কর্মচারী। তো অচিরেই তার জন্য একটা ছোট জলাধার বা জলাশয় বানানোর চেষ্টা করা হচ্ছে। আর প্রতিদিন কিছুক্ষণ পর পর আমেরিকান এম্বাসি থেকে এই ডোনাল্ড ট্রাম্পের খোঁজ নেওয়া হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পকে দেখতে এসে বিভিন্ন মানুষ নানান মজাদার উক্তি করছে, আবার কিছু কিছু দর্শক লাঠি দিয়ে ডোনাল্ড ট্রাম্পকে খোঁচানোর চেষ্টা করছে। মহিষটার যে ভাবভঙ্গি একেবারে ট্রাম্পের মতো, ওই যে দেখেন এখন ট্রাম্পের মতোই সে তাকায় আছে। ট্রাম্পের মতো আসলে কোনো দিক দিয়ে দেখতে না, আর অপমান আসলে ট্রাম্পের নাম দেওয়া। শুনলাম যে ওকে নাকি আবার নিয়েও যেতে পারে আমেরিকায়। আসলে আমাদের আসলে মেইনলি এখানে আসার কথা ছিল না, বাট হঠাৎ সাডেনলি প্ল্যান হয়ে গেছে যে আসি আমরা একটু ডোনাল্ড ট্রাম্পকে দেখে যাই। সো কল্ড ভালোই, মানে আর কি একদমই ডোনাল্ড ট্রাম্পের মতোই দেখতে, প্রায় অলমোস্ট, মানে খুবই কমেডি ব্যাপার স্যাপার চলতেছে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।